আমি এক পর্যায়ে মনে করছিলাম যে আমি হয়তো এই ব্যবসায় আর থাকবো না। আমি যখন আমার কারখানায় যেতাম আমার মনে হতো আমার এই কারখানা এখন বোধহয় ভেঙে পড়ছে। এরকম একটা দুঃস্ব অবস্থায় দীর্ঘদিন ঘুমাতে পারিনি, এরকম একটা সিচুয়েশনে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। বাংলাদেশের পোশাকে শিশুদের শ্রম আছে, এই পোশাক কিনা যাবে না, এরকম বিদেশে ইউরোপে আমেরিকাতে একটা ক্যাম্পেইন হয়েছিল। এই ক্যাম্পেইনে অনেকে আমাদের পোশাকের দিকে ঘৃণা ভরে তাকাচ্ছিল। এই অভিজ্ঞতা অর্জন একটু বিরক্তিকর। এই বিরক্তিকর অধ্যায়টা যারা পার হতে পারে তারা নিশ্চয়ই সফল হতে পারে। আমার নাম এস.এম. আবু তৈয়ব। আমি নিজেকে একজন রপ্তানিকারক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। মেড ইন বাংলাদেশ কথাটা আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করে। আমার যদি বলি যে মেড ইন বাংলাদেশে আজকে যে পৃথিবীব্যাপী আমরা জয় করেছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মেড ইন বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশের নামটি ঝুলছে, সেটা কিন্তু আমাকে বিশেষভাবে উৎসাহিত করে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ছোটোবেলায় কী হতে চেয়েছিলে, আমি তখন বলি যে আমি ছোটোবেলায় কী হতে চাইনি, যখন যা দেখেছি তাই হতে আমার ইচ্ছে করেছে। আমার মনে হয় একটা মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ যখন যা কিছু ভালো দেখে তাই হতে চায়। কখনো বৈমানিক, কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো গাড়ির চালকও হতে চেয়েছি যে আমি যদি গাড়ি চালাতে পারতাম। হ্যাঁ, আমি এখন গাড়ি চালাই, আমি এখন হয়তো প্লেনে চড়ি, আমি অনেক কিছুই করি। কিন্তু ছোটোবেলার সেই কল্পনা আর আজকের আমার বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। জীবনে যদি পিছন দিকে ফিরে যাই, তখন ছোটোবেলার থেকে আজকের এই দিন পর্যন্ত, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার আগে পর্যন্ত নিজেকে একটু যদি পর্যালোচনা করি, কি দেখতে পাই? ছোটোবেলায় আমার স্কুল হয়েছিল আমার গ্রামে। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা গ্রামে ছিলাম, তখন আমরা স্কুলে পড়তাম। গ্রামের পরিবেশে বড় হয়েছি, বড় হয়ে পরবর্তীতে শহরে এসে শহরের স্কুলে লেখাপড়া করেছি, লেখাপড়ার পর শহরে কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, করে তারপর নিজেদেরকে আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে গেছি। লেখাপড়ার আমি প্রথমেই বলেছি, আসলে আমার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল। আমার এক সময় মনে হয়েছিল আমি ডাক্তার হব। আমি যখন উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম কলেজ থেকে পাশ করে বের হলাম, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের যে একটা ভর্তি পরীক্ষা হয়েছিল, সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমার অংশগ্রহণ করে আমি কৃতকার্য হয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি নিজের মন পরিবর্তন করে আমি ফিরে এসে আমি অন্যভাবে আমার নিজের চিন্তা চেতনার সাথে মিলিয়ে লেখাপড়া করা শুরু করেছি। তেমন কোনো বিদ্বান হতে পারি নাই, তবে ইউনিভার্সিটির থেকে বের হয়ে তারপর আমাদের পরিবারে যে ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্যে আমি অংশগ্রহণ করেছি। আমার মনে পড়ে 1981-82 সনে আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাদের অনেক বন্ধুবান্ধব চলে যাচ্ছিল আমেরিকায় অথবা ব্রিটেনে অথবা বিভিন্ন দেশে। আমার ধরতে গেলে আমার প্রায় অনেক বন্ধুই চলে গেল দেশে। আমিও মনস্থির করলাম আমি আমেরিকায় চলে যাব। আমার বাবাকে কি বললাম, বাবা আমি তো ইউনিভার্সিটি অ্যাডমিশন পেয়েছি, আমি আমেরিকায় যেতে চাই। বাবা আমাকে বলল, বাবা কেন যাচ্ছ? আমি বললাম পড়ালেখা করতে। আমার বাবা আমাকে বলল যে পড়ালেখা করতে যাচ্ছ নাকি সব বন্ধু চলে যাচ্ছে সেই জন্য যাচ্ছ? সিদ্ধান্ত তুমি নেবে, তুমি বুঝবে তোমার বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কিনা। তুমি যদি মনে করো বিদেশ গিয়ে তুমি লেখাপড়া করবে, তুমি অবশ্যই যাবে। আর যদি তুমি মনে করো না আমি সবাই যাচ্ছে আমি যাব, গড্ডালিকার সাথে নিজেকে মিশিয়ে দিয়ে ওখানে চলে যেও না, নিজের জীবনের সময় নষ্ট করো না। যদি কিছু করা যায় দেশেও করা যায়, দেশেও পড়ালেখা আছে, দেশেও কাজ করা যায়, দেশেও অনেক ক্ষেত্র আছে। আমি বাবার কথায় প্রথমে আমার একটু মন খারাপ হয়েছিল। পরবর্তীতে রাতে যখন ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করলাম যে বাবার কথাই তো ঠিক, বাংলাদেশেও তো অনেক কিছু করা যায়, পড়ালেখা তো বাংলাদেশেও করা যায়, বাংলাদেশেও তো নিজেকে প্রকাশ করা যায়। আমি সিদ্ধান্ত বদলালাম। পরের দিন মাকে বললাম, মা আমি আর আমেরিকায় যাব না, আমি দেশেই থাকবো, দেশেই লেখাপড়া করব। এরপর সমস্ত কিছু দেশেই আমার হয়েছে। আমি দেশে আমার লেখাপড়া শেষ করেছি। আমি লেখাপড়া শেষ করে আমার পারিবারিক ব্যবসায়ে আমি যোগদান করি। পরবর্তীতে পারিবারিক যে সনাতনী ব্যবসাগুলি ছিল সেগুলি আমার কেন জানি ভালো লাগছিল না।
আমার তখন ইচ্ছে করছিল নতুন কিছু করি। তখনই পোশাক শিল্পে যোগদানের নিজের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণের সাথে এক ছোট্ট একটা উদ্যোগ নিয়েছিলাম। বাবা আমার বলেছিল, বাবা তুমি যাই করতে চাও করো, তবে যাই করবা ভেবে চিন্তে করো। কেন জানি এই পেশাটা খুবই ভালো লাগছিল। এতগুলি লোক আমার সাথে কাজ করবে, আমার এই কারখানায় কাজ করবে, তারা খেয়ে পরে থাকবে, এখানে এতগুলি লোক তারা উপার্জন করবে, তাদের পরিবার চলবে, সাথে আমিও চলবো। আস্তে আস্তে খুব ভালোবাসতে শুরু করলাম এই পেশাকে। আমি আমার প্রতিষ্ঠানের নাম ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেড। এই অ্যাপারেলসে আমার প্রতিষ্ঠানে প্রায় 2000 শ্রমিক কাজ করে। আমরা শ্রমিক মালিক একসাথে মিলে আমাদের প্রতিষ্ঠানটা চালাই। আমি কখনো এটাকে একক মালিক হিসেবে মনে করি না। আমি মনে করি আমার প্রত্যেকটা শ্রমিক আমার এই প্রতিষ্ঠানের মালিক। আমরা মিলেমিশে আমরা জয় করেছি। পুরো দেশ আজ আমাদের পোশাক শিল্পের যে সাফল্য, মেড ইন বাংলাদেশের যে সাফল্য, সে সাফল্যে আজ বাংলাদেশ নিজেকে উন্মোচিত করেছে। পোশাক শিল্পে আমি খুব এই মুহূর্তে খুব এনজয় করছি। আমি আজকে যারা তরুণ তাদেরকে একটা কথা বলবো, যা কিছুই জীবনে করো অথবা যা কিছুই জীবনে করার পরিকল্পনা করো, যা কিছু করো ভালোবেসে করতে হবে। যা কিছু আমি করি সেটাকে আমি এনজয় করতে হবে, উপভোগ করতে হবে, তাহলেই কিন্তু সাফল্য আসবে। আমি সবসময় একটা কথা বলি, সাফল্যের কোনো নির্দিষ্ট রেসিপি নেই, সাফল্য নিজের উপর। আমি কি করব, আমি যে কাজটা করব সেটা আন্তরিকতার সাথে করব, আমি সেটাকে বোঝার চেষ্টা করব। আমি বলি, আমি যখন ছাত্র ছিলাম আমি শুধু লেখাপড়া নিয়ে চিন্তা করতাম, আমি কখনো অন্য পেশা নিয়ে চিন্তা করতাম না। আমি যখন অন্য পেশায় এসেছি তখন অন্য পেশা নিয়ে চিন্তা করি, আমার পেশাকে কীভাবে উৎকর্ষ করব সেটা আমি চিন্তা করি। কোনো পেশায় ছোট পেশা নয়। একজন রিক্সা চালক যে রিক্সা চালাচ্ছে সেটাও একটা ভালো পেশা, কারণ সেটা দিয়ে সে যদি উপভোগ করে। একজন রিক্সার চালককে আমি জানি, অনেক রিক্সার চালককে কথা বলে দেখেছি, ওরা রিক্সা চালিয়ে বাড়ি করেছে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছে। সুতরাং কোনো পেশাকে ছোট মনে করা ঠিক না। অনেক প্রতিকূলতা আমাদের আছে। আজকের এই অবস্থানে পৌঁছাতে, দেশের এই অবস্থানে পৌঁছাতে আমাদের কম কাঠখড় পোড়াতে হয়নি। আমার মনে পড়ে যায়, পুরো দেশ জানে, পুরো পৃথিবী জানে, আমাদের এই পোশাক শিল্পের সবচেয়ে বড় বিপর্যয় রানা প্লাজার যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো। সেই রানা প্লাজার দুর্ঘটনার পরে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি তখন চিন্তা করছিলাম যে আমি কি করছি, আমরা কি করছি, আমার দেশ কোথায়? এভাবে একটি ভবন ভেঙে এতগুলি লোকের জীবন চলে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আমরা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। হাজার হাজার শ্রমিকের, লক্ষ লক্ষ শ্রমিকের জীবন বিপন্ন ছিল আমাদের অজ্ঞতার কারণে, আমরা বুঝতাম না। রানা প্লাজা আমাকে অনেক দিন ভুগিয়েছে। আমি এক পর্যায়ে মনে করছিলাম যে আমি হয়তো এই ব্যবসায় আর থাকবো না। আমি যখন আমার কারখানায় যেতাম আমার মনে হতো আমার এই কারখানা এখন বোধহয় ভেঙে পড়ছে। এরকম একটা দুঃস্ব অবস্থায় দীর্ঘদিন ঘুমাতে পারেনি, এরকম একটা সিচুয়েশনে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। কিন্তু না, ঘুরে দাঁড়াতেই হবে। আমার দেশ ঘুরে দাঁড়িয়েছে। রানা প্লাজার দুর্ঘটনার পর আমরা যারা পোশাক শিল্পের ছিলাম, আমরা আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহস জুগিয়েছে আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতারা, আমাদের সর্বস্তরের মানুষ আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশের পোশাক শিল্প এখন আন্তর্জাতিক মানের কারখানার স্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। আমরা শিশু শ্রম বাংলাদেশ থেকে, আমরা আমাদের পোশাক শিল্প থেকে আমরা শিশু শ্রমকে আমরা মুক্ত করেছি। আমরা সেই সমস্ত শিশুদেরকে নিয়ে আমরা স্কুলে পাঠিয়েছি। আমরা তাদেরকে কাজের থেকে বের করে অনিশ্চিতের দিকে নাই, আমরা তাদেরকে স্কুলে পাঠিয়েছি। ওরা যখন প্রাপ্তবয়স্ক হবে, শিক্ষিত হবে, তাদেরকে আবার কাজ দিয়েছি। একসময় বলা হয়েছিল, একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, বাংলাদেশের পোশাকে শিশুদের শ্রম আছে, এই পোশাক কিনা যাবে না, এরকম বিদেশে ইউরোপে আমেরিকাতে একটা ক্যাম্পেইন হয়েছিল। এই ক্যাম্পেইনে অনেকে আমাদের পোশাকের দিকে ঘৃণা ভরে দেখাচ্ছিল। আমরা শিশু শ্রম মুক্ত করলাম, আমরা প্রমাণ করলাম যে আমরা পারি। এরপর আবার যারা এই ক্যাম্পেইনটা করেছিল তারাই ক্যাম্পেইন করলো, বাই এ শার্ট ফ্রম মেড ইন বাংলাদেশ অ্যান্ড হেল্প এ চিলড্রেন গোয়িং টু স্কুল। এরকম একটা প্রতিকূলতার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। রানা প্লাজার পর শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে আমরা কাজ করতে পেরেছি। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি মানুষ যদি এভাবে আমরা আমাদের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখি, অবশ্যই এই দেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। আমরা ইদানিং একটা জিনিস লক্ষ্য করতে পাই, আমাদের
অনেক যুবক আমাদের তরুণ সমাজের মধ্যে একটা প্রত্যাশা দেখতে পাই যে আমরা সরকারি চাকরি করব, ব্যাংকে চাকরি করব। কেন? আমাদের কি পেশার কি অভাব আছে? পৃথিবীতে এখন অনেক ধরনের নতুন পেশার সৃষ্টি হয়েছে। আমাদের পোশাক শিল্পে এখন আমাদের অনেক তরুণ দরকার যারা এনভায়রনমেন্ট সায়েন্সে লেখাপড়া করেছে, তারা নিরাপত্তা নিয়ে, অগ্নি নিরাপত্তা নিয়ে কাজ করবে, যারা আমাদের শ্রমিকদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করবে। এই ধরনের অনেক পেশা এখন সৃষ্টি হয়েছে। আমাদেরকে এইসব পেশাগুলির জন্য কোনো স্কুল কলেজে কোনো সার্টিফিকেট কোর্স নেই, কিন্তু এগুলি আমরা যদি অন দ্য জব ট্রেনিং নিয়ে নিজেদের ধৈর্য ধরে এগুলি শিখতে পারি, আমরা কিন্তু প্রত্যেকে এক একজন মূল্যবান সম্পদ হতে পারি। আমরা সবাই ব্যবসায়ী হব কোনো কথা নেই, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হব কোনো কথা নেই। আমরা এক একজন এক এক পেশায় যাব। আমরা যেই পেশাকে আমি উপভোগ করব, আমি যেই পেশাকে নিজেকে আন্তরিকভাবে জড়িয়ে নিতে পারবো, সেই পেশায় আমি গ্রহণ করব। আমি সবসময় একটা কথা বলি, যেই পেশায় তুমি যাও সেই পেশার প্রতি তোমার নিষ্ঠা থাকতে হবে, সেই পেশার প্রতি তোমার সিনসিয়ারনেস থাকতে হবে, অবশ্যই সাফল্য আসবে। আর সাফল্য একদিনে কোনো দিন আসে নাই, সাফল্য এক মাসে এক বছরে কখনো আসে নাই। সাফল্য এক মাসও হয়তো এসেছে, আবার হয়তো বছরকে বছর পর সাফল্য এসেছে। কিন্তু আমি যদি ধরে থাকি, আমি যদি লেগে থাকি, আমি যদি নিষ্ঠার সাথে নিজেকে নিয়োজিত করি, সাফল্য আসতে বাধ্য। আমি বারবার একটা কথা বলি যে ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো জিনিস শুধু অর্থ উপার্জনে কিন্তু জীবনের মূল উদ্দেশ্য নয়। আমি চাকরিটা করছি সেটা অর্থ উপার্জন যদি হয় শুধু উদ্দেশ্য, আমি একটা ব্যবসা করছি সেটা যদি শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্য হয়, তাহলে সেই উদ্দেশ্য কখনো সফল হতে পারে না। আমরা প্রত্যেকটা পেশায় কিন্তু একটা সেবা থাকতে হবে। আমি যে ব্যবসা করছি সেটাও একটা সেবা, আমি একটা চাকরি করছি সেটাও সেবা। আমাদের এই সেবার মানসিকতা রাখতে হবে। সেবার মানসিকতার সাথে সাথে যদি আমরা ব্যবসা করি, সেখানে উন্নতির সম্ভাবনা বেশি থাকে। আমার এইসব কথাগুলি অনেকে আধ্যাত্মিকভাবে নিতে পারে, আধ্যাত্মিক নয়, এগুলো হচ্ছে বাস্তবতা। আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি না বলে হয়তো আমরা অনেকে পিছিয়ে পড়ি, পিছলে যাই, আমরা হতাশ হয়ে হতাশার পথে পা বাড়াই। আমাদের দেশের প্রচুর লোক বিদেশে কাজ করে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের, যদিও পোশাক শিল্পকে আমরা এক নম্বরে ধরি, দ্বিতীয় নম্বরে কিন্তু আমাদের রেমিটেন্স। আমাদের রেমিটেন্সের যে একটা বিরাট অংশ আসছে, সেটা আমাদের তরুণ সমাজ সেদিকে আকৃষ্ট হতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এই রেমিটেন্সের যে সংখ্যা, সেটা লোক সংখ্যা অনুযায়ী অনেক কম। কারণ আমাদের লোকজন শিক্ষিত হয়ে ওখানে যাচ্ছে না, জ্ঞান অর্জন করে টেকনিক্যাল শিক্ষা নিয়ে ওখানে যাচ্ছে না, নিজেকে প্রস্তুত করে ওখানে যাচ্ছে না, খুব নিচের স্তরের কাজ করছে বিদেশে গিয়ে। আমাদের ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয়, ট্রেনিং নিয়ে, বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং অথবা বিভিন্ন ধরনের ছোটোখাটো ট্রেনিং নিয়ে ওখানে যায় এবং কী চাহিদা বিদেশে আছে সেগুলিকে নির্ধারণ করে নিজেকে প্রস্তুত করে, আমার মনে হয় আমরা যে পরিমাণ লোক বিদেশে এখন আছি সেই তুলনায় অনেক বেশি আমাদের বৈদেশিক মুদ্রা আসবে আমাদের এই রেমিটেন্স খাত থেকে। সুতরাং চিন্তা চেতনায় অনেক পরিবর্তন আমাদের আনতে হবে। আমাদেরকে বুঝতে হবে সময়ের ডাক কী, সময়ের প্রয়োজন কী। পৃথিবী এক জায়গায় স্থির নেই, পৃথিবীর প্রয়োজন, সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন পরিবর্তিত হচ্ছে। সে পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিজেকে নিয়ে যেতে হবে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সমাজসেবাকে আমি খুব উপভোগ করি। আমি বিভিন্ন সামাজিক সংগঠন সাথে জড়িত আছি। আমি অনেক সংগঠনে যাই, তরুণদের সাথে মিশি, তরুণদের সাথে কথা বলি, আমার খুব আনন্দ লাগে। আসলে আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, সমাজকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে। সুতরাং যে কোনো পেশার আমরা জড়িত থাকি না কেন, সাথে সাথে সমাজের জন্য কিছু করার চেষ্টা করাও কিন্তু আমাদের উচিত, আমি মনে করি। এই সূত্র ধরে বিভিন্ন অনুষ্ঠানে গেলে অনেক তরুণ জিজ্ঞেস করে যে আমরা যে কিছু একটা করব, একটা উদ্যোগ নেব, আমাদের তো পুঁজির অভাব। আসলে পুঁজির অভাব এই জায়গাটাই কিন্তু আমার একটু কথা আছে। পৃথিবীর যত সফল লোক আছে তারা কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করেছিল। শূন্য থেকে শুরু কিভাবে করেছিল, সেটা হলো যে প্রথমেই কিন্তু আমি উদ্যোক্তা হতে পারবো না, আমাকে প্রথমে শিখতে হবে। আমি কোনো একটা কারখানায় গেলাম, ওই কারখানায় গিয়ে উৎপাদনের সাথে সম্পৃক্ত হলাম, ওই কারখানায় গিয়ে আমি নানা রকম খুঁটিনাটি শিখলাম। শেখার পরে ওই কারখানায় উৎপাদিত পণ্যটা তো আমার একটা পুঁজি হতে পারে। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, সে প্রতিষ্ঠানের মালিক তো ওই পণ্যগুলি নিয়ে আমাকে কিছু কাজ করতে দিতে পারে। আমরা তো একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে নিজেকে নিয়োজিত করে সেই বিক্রয় প্রতিনিধি হিসেবে নিজে একজন এজেন্ট হিসেবে পরিণত হতে পারে। সব কিছু হচ্ছে যোগ্যতার ব্যাপার, সব কিছু হচ্ছে নিজের আয়ত্তের মধ্যে
মধ্যে নিজের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের দৃষ্টিকে প্রসারিত করার মাধ্যমে সেটা সম্ভব। আমি যেটা মনে করি, খুব সংকীর্ণ চিন্তা করে চললে কিন্তু মানুষ সংকীর্ণতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে যায়। দৃষ্টিটাকে বড় করতে হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রাটাকে সুদূর প্রসারী করতে হবে। এই সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে যদি আমরা ধীরে ধীরে আগাই, কোথাও না কোনোভাবে কিন্তু একটা পথ বেরিয়ে যাবে। আমাদেরকে সেভাবেই চেষ্টা করতে হবে। সুতরাং জ্ঞান অর্জন অথবা অভিজ্ঞতা অর্জনের কোনো বিকল্প নেই। এই অভিজ্ঞতা অর্জন একটু বিরক্তিকর। এই বিরক্তিকর অধ্যায়টা যারা পার হতে পারে তারা নিশ্চয়ই সফল হতে পারে। আসলে এভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দু চারটা কথা বলার যোগ্যতা আমার আছে কিনা সেটা নিয়ে আমি এখনও কিন্তু আমি নিজে প্রশ্ন করি। তবুও আমার এই কয়টি কথায় যদি কারো কোনো উপকার হয় আমি খুব ধন্য হব। ধৈর্য সহকারে আমার বক্তব্য যদি যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আশা করি আবার কখনো কোথাও এভাবে দেখা হবে। ধন্যবাদ।